আজকে একেবারে গা শিউরে ওঠার মতন একটা খবর। অনুসন্ধানী একটা প্রতিবেদন প্রথম আলোতে এসছে। সেটা হলো তারা প্রকাশ্যে খুন করে, প্রচারণা চালায়, দোয়া চায় ফেসবুকে। চিন্তা করেন ৮টা সন্ত্রাসী গ্রুপ, তাদের ছবিসহ সক্রিয় আছে ৯টা গ্রুপ। গ্রেনেড বাবুর বি কোম্পানি, পলাশ গ্রুপ, হুমা বাহিনী, আশিক বাহিনী, টেঙ্কি শাওন গ্রুপ, নূর আজিম গ্রুপ, আরমান গ্রুপ, শাকিল গ্রুপ এবং নাসিম গ্রুপ। এবং এখানে বলা হচ্ছে যে ২২ মাসে, মানে গত ২২ মাসে গণঅভ্যুত্থানের পর ২২ মাসে ২ শতাধিক ঘটনা ঘটছে। বেশিরভাগ খুনের পেছনে অস্ত্র এবং মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধ এবং পূর্ব শত্রুতা রয়েছে বলে স্থানীয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে। পরিস্থিতি এমন যে তাদেরকে ভয় পায় পুলিশ। পুলিশ তাদেরকে ঘাটায় না, কারণ তাদের নিরাপত্তা নেই, পুলিশেরই নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেই কারণে যখন নাকি প্রকাশ্যে ঘটে, যেমন এখানে একটা ঘটনা বলা হচ্ছে যে গত ৪ঠা মার্চ রূপসা উপজেলার শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়, সবার চোখের সামনে দিয়ে চলে যায়। খুলনা নগরের প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়, মানে এলাকাটি দিনের বেশিরভাগ সময় সরগরম থাকে। সেই সরগরম মানে একটা ব্যস্ততার সময় একেবারে দিনে দুপুরে খুন করে খুনিরা চলে যায়। আমি দেখেন, আপনাদের নিশ্চয়ই এখন হয়তো বিরক্তি লাগে কেন আমি বারবার এই কথাটা বলি, যে আইন শৃঙ্খলাটা আমার কাছে, ধরেন এই একটু বিদ্যুতের দাম বাড়লো, জিনিসপত্রের দাম বাড়লো, এটাও আমার কাছে অতটা কনসার্ন না যতটা কনসার্ন আইন শৃঙ্খলা নিয়ে। মানুষের জীবনটা যদি বাঁচে তাহলে মানুষ অনেক কিছু করতে পারে। আর মানুষের জীবন যদি না বাঁচে তাহলে আপনি অন্য মানে কি উন্নতিটা কিভাবে করবেন? কার জন্য করবেন? কেন করবেন? মানুষের জন্যই তো। তো সেই মানুষের জীবনে যদি নিরাপত্তা না থাকে, সেই ব্যবসা বাণিজ্য কোনো কর্মকাণ্ড যে করবে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কোনো কিছুই করতে পারবে না। সে তো চিন্তা করবে যে আল্লাহ কোনো রকমে যদি ভেগে যেতে পারি, আর যদি কিছু টাকা পয়সা থাকে সেই টাকা পয়সা নিয়ে যদি ভেগে যেতে পারি, জীবনটা বাঁচে, পরিবারটা বাঁচে। এরকম একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে নগরের বাংলাদেশের অধিকাংশ মানুষের এখন চিন্তা ভাবনা। সে যখনই ঘর থেকে বাইরে পা দেয় তখনই অজানা একটা আশঙ্কায় সে শঙ্কিত থাকে, সে স্বস্তি পায় না। এমনকি বাসা বাড়িতেও সে নিরাপদ না, চিন্তা করে যে কখন এসে হানা দেয় বাসা বাড়ির মধ্যে। এইরকম অবস্থায় চলতে পারে না। দেখেন আজকে যে এই গ্রুপগুলোর নাম, সক্রিয় ৯টা গ্রুপের কথা বলা হয়েছে এবং লিড স্টোরি আজকে প্রথম আলোতে দেখেন, এই যে লিড স্টোরি এটা। তো এটা পত্রিকার সাংবাদিকদের সীমাবদ্ধতা থাকে, তারা একদম এটা নিয়ে তাদের মানে অপরাধ জগতের একদম ভেতরে চলে যাবে, কার বিরুদ্ধে কি মামলা, এগুলি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে যতটা সম্ভব মানে জানা, বোঝা, চিহ্নিত করা সাংবাদিকদের পক্ষে কিছুটা কম। সাংবাদিকরা হচ্ছে সেকেন্ড পর্যায়ে। তো প্রথম পর্যায়ে যারা, তাহলে তার মানে এই পুরো বিষয়টা যদি সাংবাদিকরা জানে, তার চেয়ে অনেক বেশি জানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই কর্তৃপক্ষ কি করছে? এইভাবে যদি খুলনার এই চেহারা হয় তাহলে কি আপনি মনে করেন এটা কি বাংলাদেশের একটা বিচ্ছিন্ন জনপদ খুলনা? না, সারা দেশে এই একই অবস্থাটা। এখন আমি এই জন্য বলি যে এদের বিরুদ্ধে যদি অভিযান না চালানো হয়, অন্তর্বর্তী সরকার যেভাবে ব্যর্থতার গ্লানি নিয়ে চলে গেছে, বিএনপি সরকারকেও কিন্তু সেই পথেই যাইতে হবে। যদি তারা এই আইন শৃঙ্খলা স্বার্থে তারা যদি তাদের অস্ত্রটা যদি মানে শুধু একটা মানে শোভা বর্ধন একটা যন্ত্র হিসাবে ব্যবহার না করে জনগণের পক্ষে যদি এটাকে ব্যবহার করে, এটা জনগণ অভিনন্দন জানাবে, দেশ বাঁচবে, রাষ্ট্র জাতি বাঁচবে, সরকারও বেঁচে যাবে। সরকার
কখনোই সফল হবে না যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়। সুতরাং যেখানে জনগণের সমর্থন আছে সেখানে জনগণের পক্ষে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা যারা দায়িত্ব পালন করে তাদের এই অস্ত্রটাকে ব্যবহার করতে হবে। এইটা মানে ব্যবহার না করতে করতে মরিচা পড়বে, সিন্দুকের মধ্যে লুকায় রাখবে, এটা লুকায় রাখার জিনিস না। আলমারিতে শোভাবর্ধন করার জিনিস অস্ত্র না। অস্ত্রটা হচ্ছে ব্যবহার করতে হবে। কার বিরুদ্ধে ব্যবহার করছি? জনগণের বিরুদ্ধে, প্রতিপক্ষ রাজনৈতিক দল, নাকি মানুষের শত্রু, দেশের শত্রু, তাদের বিরুদ্ধে? দয়া করে একটা যুদ্ধে অবতীর্ণ হন। তারেক রহমান সরকারকে বলি, একটা জনযুদ্ধ শুরু করে দেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। না হলে আমরা কেউ বাঁচব না।